আমরা লাকি এনাফ যে বছরের এই প্রথম দিন যেদিন আমরা ডিসিশন নিতে চাই, এমন একটা দিনে আমরা আমাদের লিস্টরি শেয়ার করার সুযোগ পেয়েছি এবং এই জন্য আমরা গর্বিত এবং নতমস্তকে প্রণাম জানাই আমাদের প্রত্যেকের আপলাইন ফাউন্ডার এডিসি কাপল প্রশান্ত দা এবং গীতা দি, ওনাদের ইয়েতে আজকে আমরা এই জায়গাতে সুযোগটা পেয়েছি। তো দেখুন, নাম তরুণ কুমার কৈরি, প্রফেশন স্কুল টিচার, পুরুলিয়াতে বাড়ি। আমার সাথে যিনি আছে আমারই বেটারা ঝর্ণা কৈরি। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই পরম করুণাময় ঈশ্বরকে। ওনার আশীর্বাদ না থাকলে এই বিজনেসে আমরা আসতাম না। তো তারপর ধন্যবাদ জানাই আমার ফ্যামিলি মেম্বারদেরকে সাপোর্ট করার জন্যে, বিশেষ করে আমার সামনে যে দাঁড়িয়ে আছে আমারই বেটার হাফ ঝর্ণা। মানে কি বলবো, এত ডিফিকাল্টি সিচুয়েশনও সে সব সময় এনকারেজ করে গেছে এবং এর জন্য একটা জোরালো ক্ল্যাপিংস হয়ে যায়। তারপর যাদের হাত ধরে আমরা স্পন্সর হয়েছি, অম্বুজ এবং চিত্রলেখা মাহাতো। তারপর পেয়েছি আমরা তরণী এবং কাকলি মাহাতো, ওনাদের হাত ধরে প্রথম দিকে অনেক কিছু শিখেছি, এগিয়েছি। এরপর বাড়তে বাড়তে এক সময় আমরা প্রদীপ দা এবং অনিতা দি ছত্রছায়ায় আসি। ওনাদের জন্য একটা জোরালো ক্লিপিংস হোক। কি অসাধারণ লিডারশিপ! আজকে আমরা এই যে স্টেজে দাঁড়িয়ে আছি, আমি বলবো আমাদের কৃতিত্ব জিরো, পুরোটাই প্রদীপ দা এবং অনিতাদির ফসল। ওনারা হাত ধরে শিখিয়েছেন আমাদেরকে কি করে মানুষের সাথে কথা বলতে হয়, কি করে ডেপথ বিল্ডিং করতে হয়। হ্যাঁ, এবং আমরা পুরুলিয়া, আপনারা জানেন পুরুলিয়া রুখা সুখা মাটি, এবং সেই রুখা সুখা মাটিতে যে এমন বিজনেস হয়, এখান থেকেও যে মানুষ সাকসেসফুল হয়, এই বিশ্বাসটা প্রথম গড়ে দিয়েছেন আমাদের প্রদীপটা এবং অনিতাদি। ওনাদেরকে দেখে আমরা এগিয়েছি আজকে, এই জন্যেই আমি জানাই। তারপর যার কাপেলটা সংস্পর্শে আসি, তন্ময়দা এবং চন্দ্রানিধি। কি বলবো, মানে ওদের মেন্টারশিপে থাকা মানে আপনি সাকসেসফুল হবেনই। প্রত্যেকটা কথা জীবনের মন কাজে লাগে। তন্ময়দের একটা কথা আমার বারবার মনে পড়ে এবং সেটা আমি ফলো করি সব সময়। একবার আমাকে বলেছিল যে তরুণ, তুমি দেখো তো তোমার টিমের মধ্যে সব থেকে বেশি গাড়ির তেল কার পুড়ছে। যদি দেখো তোমার তেল সব থেকে বেশি পুড়ে, তোমার চেক সব থেকে বেশি আসবে। আমি কিন্তু এইটাই ফলো করে যাই। থ্যাঙ্কস তন্ময়দা, চন্দ্রানিধি আমাদেরকে সাপোর্ট করার জন্যে। তারপর পেয়েছি আমাদের বিউটি দি শঙ্কর দাকে, ওনাদের আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথায় থাকবে। তারপর যার ব্যানারে আজকে এই প্রোগ্রামটা, আমাদের প্রত্যেকের আপলাইন, এবং সব থেকে বলতে গেলে যদি আমাকে এখন কেউ জিজ্ঞাসা করে যে তুমি কার মতো হতে চাও, আমি বলবো আমাদের ফাউন্ডার এডিসি কাপল প্রশান্ত দা এবং গীতাদির মতো হতে চাই। শুধু বিজনেসগত দিক দিয়ে নেই, ওনাদের যে নম্রতা সরলতা আমাদের মুগ্ধ করে। কথায় আছে, একটা কথা বলে, তুমি যত নত হবে তত তুমি উন্নত হবে। আমি যত দেখি এই কাপেলটাকে, তত মনে হয় যে ভগবান আমাকে যদি হতে হয় এদের মতো করে দেন, ইনাদের মতো যাতে হতে পারি সব দিক দিয়ে। কি বড় লিডার, কি বড় অর্গানাইজেশন, কিন্তু কত নম্র। থ্যাংক ইউ প্রশান্ত দা, গীতা দি আমাদেরকে সুযোগটা দেওয়ার জন্যে। তো আসি আমাদের কথায়। নাম তো জানলেন তরুণ, গ্রামে জন্মেছি, গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। ছোট্টবেলা একদম অজপাড়া গ্রাম, মাধ্যমিক পর্যন্ত হেরিকেনের আলোতে পড়াশোনা করেছি। গ্রামে কোনো বাস যেত না, 3-4 কিলোমিটার হেঁটে বাস ধরতে হতো, সেটা একটা। এইভাবে এসেছি। গ্রামের স্কুলে পড়াশোনাতে ভালো ছিলাম। এরপর এইচএস, সেটাও একটা গ্রামের স্কুল, সেখানেও রেজাল্ট ভালো হয়। তারপর মধ্যবিত্ত পরিবার, ঠিকঠাকভাবে চলছিল। আমি বলছিলাম না যে খুব অসুবিধা হচ্ছিল, চলছিল ঠিকঠাক। তারপর গ্র্যাজুয়েশনে ভর্তি হয় ম্যাথামেটিক্স অনার্স নিয়ে। পিছলে পড়ে সেই সময়টাতে। অর্থাৎ একটা কথা আছে, দেখবেন বারবার বলে যে হার্ডওয়ার্ক ট্যালেন্টকে বিট করে দিতে পারে। আমি শুধু দৌড়িয়েছিলাম ট্যালেন্টের ভরসায়। মাধ্যমিক এইচএস ঠিক হয়েছিল, যখনই উপর দিকে গেলাম হার্ডওয়ার্ক পারলাম না। গ্র্যাজুয়েশনের রেজাল্ট খারাপ হয়, মুসড়ে পড়ে নিজেকে, এবং মনে হচ্ছিল যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। বড় বড় স্বপ্ন দেখতাম, এক ধাক্কায় সব স্বপ্ন কিন্তু চুরমার হয়ে যায়। নিজেকে গুটিয়ে নিই পুরো জগৎ থেকে, এবং তার ফলে কি হয়,
ছোট্ট একটা ঘুপচি ঘর পুরুলিয়াতে, 9 ফুট বাই 11 ফুট, যেখানে 24 ঘন্টা লাইট জ্বালাতে হয়। এই একটা রুমের মধ্যেই নিজেকে গুটিয়ে ফেলি। তারপর আস্তে আস্তে এইভাবে জীবন চলছিল। সেখানে কারোর সাথে যোগাযোগ নেই, চুপচাপ হয়ে গেছিলাম। এইভাবে চলতে চলতে একটা সময় যেটা হয়, যত আপনি কারোর সাথে মিশবেন না, টেনশন করবেন, ঘুমাবেন। আরেকটা জিনিস বলি, এই করতে করতে আমি ভালোবেসে ফেলি ঘুমকে। কার কার এখানে ভালো লাগে ঘুমোতে বলুন তো? ইয়েস। তো এই যে একা থাকতে থাকতে সময় কাটছিল না, ঘুমাচ্ছিলাম। দিন নাই রাত নাই, যে কোনো সময় ঘুমাচ্ছিলাম। এই করতে গিয়ে শরীরে বাসা বাঁধে বিভিন্ন ধরনের রোগ। জাস্ট 20 থেকে 22 বছর বয়সে আমার শরীরে ধরা পড়ে হার্টের প্রবলেম, প্রেশার 180-র উপরে, হার্টবিট কোনো সময় 30 তো কোনো সময় 150। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, সাইনাপস। এবং সেই সময় থেকে শুরু হয় আমার শরীরের প্রতি যুদ্ধ। আমি বারবার ডাক্তার বাড়িতে আমার প্রায় রেগুলার মতো যেতাম। প্রতি মাসে দেখাতে যেতে হতো ডাক্তারকে। ডাক্তারবাবু বলেছিলেন আমাকে দেখে যে তোমাকে গোটা জীবন ওষুধ খেয়েই যেতে হবে। অর্থাৎ ওনার বক্তব্য ছিল এটাই যে যতদিন চলবে ওষুধ খেয়েই চলবে। বিশ্বাস করুন বন্ধুরা, একটা স্টুডেন্ট যে 10+2-তে স্বপ্ন দেখেছিল অনেক কিছু করব, তার সামনে জীবনটা কিন্তু এক ধাক্কায় অন্ধকার হয়ে গেছিল। কোনোভাবে জীবনটাকে নিগড়ে নিয়ে চলতাম। নিজেকে মনে হচ্ছিল পৃথিবীর বোঝা। এইভাবেই চলছিল। তারপর ভগবানের কৃপাতে প্রাইমারি টিচার পাই। কিন্তু বিশ্বাস করুন, যার স্বপ্ন ছিল বড় গ্র্যাজুয়েটেড হওয়ার, কলেজে পড়ানোর, প্রাইমারি চাকরি, সত্যিকারের আমি চাকরিটাকে ছোট করছি না, কিন্তু আমি কোনো মধ্যে মানায় নিতে পারিনি। চলছিল এইভাবে, কোনোভাবে মানায় নেওয়া। যেভাবে আমরা সংসারে চালাতে গেলে এখন যেটা করি, অনেক কিছু স্বপ্নকে আমরা পোস্টপোন করি এবং কোনোভাবে কম্প্রোমাইজ লাইফ চালাই, সেইভাবেই চলছিল। এবং সেইখান থেকে শুরু হয় এই যে স্কুলে পড়াতাম এবং ঘুমের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম। টিফিনের পর থেকে আমি কিন্তু ঘড়িটা দেখতাম, কখন ছুটি হবে, কখন গিয়ে ঘুমোতে পারবো। এইভাবে চলছিল। তারপর এক সময় চলতে চলতে আমারই একটা ছোটোবেলার বন্ধু, তার মাধ্যমে আমি এই যে আমাদের যে নিউট্রালাইট, এই নিউট্রালাইটের সন্ধান পাই। সে বলেছিল, সে এখন আমার বিজনেসে আছে। সে বলছিল যে তরুণ, তোর শরীর তো এরকমই এই অবস্থা, তুই একবার নিউট্রালাইট, আমাদের যে স্পন্সর আপলাইন অম্বুজদা বলছিল অম্বুজদার কাছে নিউট্রালাইটের প্রোডাক্ট পাওয়া যায়, তুই একবার ইউজ করে দেখতে পারিস। বিশ্বাস করুন বন্ধুরা, কোনো ভরসা ছিল না এবং বিশ্বাসও করিনি। কিন্তু এই যে বাঁচার প্রতি অদম্য তাগিদ, যেটাই পাচ্ছিলাম সেটাই খড়কুটোর মতো আঁকড়ে ধরছিলাম। এই থেকে শুরু হয় আমার নিউট্রালাইট, বিশেষ করে ওমেগা-3 ইউজ করা। প্রথমে আমি ওমেগা-3 করতাম, প্রোটিন পাউডার। হ্যাঁ, তারপর কিন্তু যে মানুষটা 2004-05 থেকে 11-12 সাল পর্যন্ত এইভাবে ওষুধের মাধ্যমে টেনে হিঁচড়ে চলছিল, অর্থাৎ মেডিসিন চলছিল, তাও প্রেশার কিন্তু 160-এর নিচে নেই। বিকেল হলে আমাকে কাউকে ধরে হাঁটতে হতো, মাথা ঘুরাতো প্রচণ্ড। এইভাবে সেই মানুষটাকে কিন্তু ওমেগা-3, জানি না অন্য কার ক্ষেত্রে কীভাবে কাজে লাগবে, আমি কিন্তু টোটালি সেটা কিন্তু 6 মাসের মধ্যে রিকভার করতে পারি। আমি তারপর আস্তে আস্তে প্রথমে ডাক্তারবাবুকে বলেই ওমেগা-3 শুরু করি। তারপর আস্তে আস্তে আমি মেডিসিন থেকে সরে আসি। কিন্তু বিশ্বাস করুন, ওই যে 2012 সাল থেকে ওমেগা-3 শুরু করেছি, ইভেন টিল 2024 আমি একটা দিনের জন্য বন্ধ করিনি। কিন্তু মেডিসিন একটা দিনও আর ইউজ করিনি। আপনি প্রেশার দেখুন নর্মাল, হার্ট দেখুন নর্মাল। এবং এই যে সঞ্জীবনী সুধা, এই যে প্রোডাক্ট, এই যে ভালো লাগা, পরে আমি দেখেছি যে সত্যিকারের আমার ওমেগা-3 যতটা কাজ করেছে বা নিউট্রালাইট যতটা কাজ করেছে, তার থেকেও আরেকটা ভালো জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের এই পজিটিভ অর্গানাইজেশন। আমি এই জায়গাটাই, এবং সেখানে কি করলাম যে দেখুন, আমরা ট্র্যাডিশনালি যেভাবে প্লেন শো দেখি, তারপর জয়েন করি, তো আমার জয়েনিংটা হচ্ছে টোটালি অন্য ধরনের। আমি পরে জেনেছি যে আমি যার কাছে স্পন্সর হয়েছিলাম তার আগেও আমাকে আরও 2-3 জন এই এমওয়ের প্লেন শো নিয়ে এসেছিল। ভাবুন আমি কতটা ইরেগুলার বা কতটা গুরুত্ব দিই, আমি বুঝতেই পারি না যে এটা এমওয়ের প্লেন শো ছিল। তাদের কাছে এইভাবে পরে জানলাম যে তারাও এসেছিল আমার কাছে প্লেন শোটা শোনাতে। তারপর আস্তে আস্তে প্রোডাক্ট ইউজ করা শুরু করি, প্রোডাক্ট ভালো লাগে, কিন্তু বারবার আপলাইনে এই ব্যাপারটাই জোর দিত আমাকে, যাতে আমাকে মিটিংয়ে নিয়ে যেতে পারে। কিন্তু বুঝতেই পারছেন, ঘুম আমার প্রিয়, আর মিটিংগুলো থাকতো ম্যাক্সিমাম ছুটির দিনে,
রবিবারে দুপুরবেলা আমাকে নিয়ে যাওয়া সম্ভব? কোনোদিন সম্ভব ছিল না। হ্যাঁ, ঠিক যাবো বলতাম, সেই সময়টা ভ্যানিস, আর যোগাযোগ করতে পারতো না। এইভাবে 1 বছর 1.5 বছর কেটেছে, শুধু প্রোডাক্ট ইউজ করতাম। তারপর একদিন প্রায় চেংদোলার মতো করেই নিয়ে যায়, আমাদের পুরুলিয়াতে সায়েন্স সেন্টারে ওপেন মিটিং হয়, সেখানে চেংদোলার মতোই নিয়ে যাই। এবার বিশ্বাস করুন বন্ধুরা, ওই যে মিটিং, ওই যে অর্গানাইজেশন, এই যে মানুষ, আমার চোখ খুলে দেয়। আমি বুঝতে পারি যে 1.5টা বছর আমি কীভাবে নষ্ট করেছি। তারপর থেকে আর আমি একটা দিনও কোনো ওপেন মিটিং পুরুলিয়াতে মিস করিনি। এবং এই যে অর্গানাইজেশন, এই যে অ্যাসোসিয়েশন, আমি জানি আমার ক্ষেত্রে সেটা বুস্টার ডোজের কাজ করেছে। তারপর শুরু করি আস্তে আস্তে বিজনেসটা বোঝা। কিন্তু ওই যে ব্যাপার, মাঝে মাঝে টানছিল আবার, হ্যাঁ, যে যদি একটু পাই হেলদি পজিশন, কম্প্রোম, হ্যাঁ, বারবার সেই জিনিসে টানছিল, ওঠাপড়া চলছিল, এইভাবেই চলছিল বিজনেসে। এবার এইভাবে চলতে চলতে আমি দেখতাম, বিশেষ করে আমার যে ওয়ার্ক এথিক্স, প্রদীপদা, অনিতাদি, বারবার আমার মন ছুঁয়ে যেত। আমি কিছু করতাম না, অলরেডি আমার একটা টিম তৈরি হয়ে গেছিল। ভাবতে পারেন এরকম আপলাইন। আমি ধন্যবাদ জানাই, নতমস্তকে প্রণাম জানাই। এবং দেখতাম যে আমার টিমের হয়ে প্রদীপদা কীভাবে কাজ করে যাচ্ছে। আমি তখনও বুঝতাম না বিজনেসের পটেন্সিয়ালিটিটা, যে এখান থেকে এত টাকা পাওয়া যায়, এই লাইফ পাওয়া যায়, এত মানুষকে উপকার করা যায়, কিছুই বুঝতে পারতাম না এবং বুঝতে চাইতামও না। কারণ স্বপ্ন বলতে গেলে আমার আর কিচ্ছু ছিল না সে সময়, স্বপ্ন শেষ। এইভাবে চলতে চলতে প্রদীপদার হাত ধরে আস্তে আস্তে টিমের সাথে অ্যাসোসিয়েট হই, তাদের সাথে মেলামেশা করি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমার 1 থেকে আমরা 2 জন হয়, বিজনেসটা কিছুটা গ্রো করে। আমাদের বিবাহটা একটু অন্য ধরনের, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু বলতে কোনো বাধা নেই। আমি ফার্স্ট দেখেছি ঝর্ণাকে এবং তাকেই বিয়ে করেছি। এবং সত্যিকারে সেটাও দেখতে যাওয়ার নয়, আমি এদের বাড়ি গেছিলাম, পাশের বাড়ির মেয়েকে দেখতে, চা খেতে গেছিলাম এদের বাড়ি। ভাবুন, মানে মানুষটা এই ধরনের। সবসময় আমার এটা হয় যে আমি খুব ভাবনা চিন্তা করে কোনো ডিসিশন নিই না, কিন্তু একবার যদি ডিসিশন নিই, টেক দ্য ডিসিশন অ্যান্ড মেক ইট রাইট। আমি এই মন্ত্রে বিশ্বাস করি। এবং দেখুন আজকে কত সুন্দর আমরা সংসার জীবন পালন করছি। হ্যাঁ, তো দেখুন তারপর ঝর্ণা এলো বিজনেসে, অনেক কম্প্রোমাইজ করেছে সে লাইফে, অনেক স্যাক্রিফাইস করেছে। এবার তার মুখ থেকেই শুনুন, তারপর আমি আসছি। নাম তো শুনলেন, ঝর্ণা কৈরি। হাউস ওয়াইফ বলবো না, এখন একজন বিজনেস লেডি। তো পুরুলিয়া থেকে বিজনেসটা বিল করছি। আজকে স্টেজে কিছু নিজের সম্বন্ধে আমরা বলবো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আমাদের গীতাদি আর প্রশান্ত দাকে, আমাদের আপলাইনদেরকে অনেক অনেক প্রণাম। তো এই যে আমাদের জার্নিটা শুরু হয়েছিল, যখন ও 12% ছিল, তখন আমাদের বিয়ে হয়েছিল। তো আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো আমি জানতাম না যে ও বিজনেস করে, একটা শুনেছিলাম যে কিছু একটা বিজনেস করে। তো এইটা যে আমার বিজনেস এটা জানতাম না। তো এইটার প্ল্যান শো বা কিছু আমি দেখিনি সেভাবে। তাও প্রথমে যখন আমাকে বলতো বিয়ের পরে যে চলো এরকম রবিবারে মিটিং আছে, যেতে হবে, তা আমি বললাম কী মিটিং? তা প্রথমবারে যখন গেছি, যে দেখেছি, এত কোনো বুঝতে পারিনি, প্ল্যান শো যেহেতু আমি দেখিনি। তারপরে যখন আমাকে বলতো আমি একটা অজুহাত দিতাম, না আমি মিটিংয়ে যাবো না, আমার ভালো লাগে না, এমনিভাবে আমি একটা মানে করতাম। তারপরে যখন আমি ওকে বললাম যে বিয়ের প্রথম যে সে হাজব্যান্ড দা ওয়াইফকে একটু সাপোর্ট করে, তেমন আমি সাপোর্ট ওর কাছ থেকে পাইনি। যেমন ও বিজনেসে পুরো দিন মানে থাকতো, রাত্রে আসতো, মানে কোথাও নিয়ে যেতে বললেও নিয়ে যেতে পারতো না আর কি। তো আমার খুব রাগ হয়েছিল যে এটা কী বিজনেস যে করতে হবে না, তোমাকে ছেড়ে দাও, এই বিজনেসটা করতে হবে না, হ্যাঁ আমাকে নিয়ে যেতে পারছো না, কিছু না। তখন ও আমাকে একটাই কথা বলেছিল যে না, বিজনেস ছেড়ে দেবো, কিন্তু তোমাকে ছেড়ে দেবো, কিন্তু বিজনেস আমি ছাড়বো না। তখন আমি একটাই কথা বললাম যে না, আর একে বলে কোনো লাভ নেই, বিজনেসটা ও যখন ছাড়বে না তখন আমি তোকে ছাড়তে পারবো না, বিজনেসটা আমাকে করতেই হবে। হ্যাঁ, তো যে বিজনেস শুরু করি, প্রথমে যখন মিটিংয়ে যেতাম না, তখন আমাদের এই আপলাইন চন্দ্রানী দি
আছে, অনিতা দি আছে, এই চিত্ররেখা দি ছিল, আমাকে ফোন করে নিয়ে আসতো যে এসো, এলে অনেক ভালো লাগবে, সবার সাথে গল্প হবে, কিছু নিজে শিখতে পারবো। করে যে মিটিংয়ে যেতে যে শুরু করলাম, ভাগ্যিস আমি মনে হয় যে আমি বিজনেসটা আমি ওকে ছাড়তে বলেছিলাম, ও ছেড়ে দেয়নি। নাহলে আজকে এই যে আমরা যখন আমরা ফাউন্ডার প্লাটিনামটা হয় তখন আমার ছেলের হাত ভেঙে যায় বন্ধুরা, কিন্তু সেই সময়ও আমরা কিন্তু হাল ছাড়িনি, বিজনেসটা করে আমরা প্লাটিনামটা করেছিলাম। আর আজকে করেছিলাম বলেই আজকে আমরা কোডেলিয়া ক্রুজ থেকে ঘুরে আসতে পেরেছি। আজ আমার বাবা মাকে দেখার মতন কেউ নেই। আমার দাদা ছিল, কিন্তু দাদাও মানে ওর বউকে নিয়ে সেপারেট হয়ে গেছে। তো আজকে এই বিজনেসটা করেছিলাম বলেই আজ আমি বাবা মায়ের পাশে দাঁড়াতে পেরেছি। আমার শাশুড়ি, আমার পরিবারকে আমি নিজেরাই দিয়ে মানে ভালো রাখতে পেরেছি। আর একটাই কথা হলো, আমার বাচ্চাগুলো এটাতে খুব ইনভলভ হয়েছে, যে বলে যে এই যে আজকে প্রোগ্রাম এসেছি, ছোট ছেলে আমাকে বলছে, 4 বছর বয়স, তো বলছে যাও মা, তুমি গেলে তবেই তো আমাদের বড় বাড়ি বানাবে, বড় গাড়ি করবে। তো এইটাই একটা ড্রিম, ওদের জন্যই কাজ করছি। আর একটা বলবো যে বাপের বাড়ি যখন যেতাম তো পয়সা চাইতাম, 100 টাকা মোটেই দিত, যে 100 টাকাতে কী হয়, যে আমার দিদি বোনরা আসতো তখন সবাই যে আমরা কিনতাম, কিন্তু আমি ব্যাগ থেকে পয়সা বের করতে পারতাম না, আমার দায়িত্ব ওটা আমি বলতেও পারতাম না। কিন্তু এখন এই বিজনেসটা করেছিলাম বলে আজকে যে বাজার যায় বা শপিং মল যায়, আমাকে বলতে হয় না যে আমাকে তুমি এটা কিনে দাও, কিনে বলার আগে আমাকে কিনে দেয়। তো মানে কি বলবো, এই বিজনেসটা করেছিলাম বলে আজকে এত কিছু পাচ্ছি। কোডেলিয়া ক্রুজের মতন জায়গা থেকে ঘুরে আসতে পেরেছি এই বিজনেসের ইয়েতে। ওইখানে কোডেলিয়া ক্রুজ 2 রাত্রি ওইখানে থেকেছি, খাওয়া দাওয়া বেশ এনজয়। আর এই যে আমরা গ্রামের মেয়ে এরোপ্লেনে দেখবো, আমাদের এই যে ছাদের উপর থেকে যখন উড়ে যাই আমরা দৌড়ে বেড়াতাম যে এই এরোপ্লেন যাচ্ছে, চলো দেখবো। আজ সেই এরোপ্লেনে চাপতে পেরেছে এই এমওয়ের জন্যই। তো থ্যাংক ইউ এমওয়ে, আজ আমরা করেছিলাম বলে আজ কোডেলিয়া থেকে ঘুরে আসতে পেরেছি। আর বলবো যে এই যে আমাদের বাচ্চাকেও আমরা বড় স্কুলে পড়াতে পারছি, আর নিজেদেরও কিছু কিছু স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। আর আমার যেমন আমার শাশুড়ি মা, আমার মা সবাই আছে, এই যে সবাইকে খুব নিউট্রিলাইট খায়, এই যে করোনাটা হয়েছিল সেটা তো ভালো রাখতে পেরেছি। হ্যাঁ, তো থ্যাংক ইউ, ওভার টু মাই হাজব্যান্ড। আর অনলাইন একটা মেসেজ বলছি যে যেমন আমরা চাষ করলে ফসল হবে, তেমনি এমওয়ে বিজনেস করলে সফল হবে। তো আপনারা করে যান, সফল হবেন। থ্যাংক ইউ অসম জার্নি। তো তারপর দুজন মিলে বিজনেসটা বিল্ড করা শুরু করি, ফোকাস ক্লিয়ার ছিল নাই। তারপরে একবার আমি নেতাজি ইন্ডোরে আসি, দেখি সেখানে প্রোগ্রাম, আমি সেদিনেই আমার পারপাসটা খুঁজে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যেটার জন্যে আমি আজকে আমার ড্রিম ছিল যে এই প্রফেশনে যাব, এই জায়গায় যাব, লাইফ সাকসেস হবে। আজকে দেখছি সেই সব মানুষের, সেই সব প্রফেশনের মানুষগুলো কিন্তু আবার এমওয়ে বিজনেসের সাথেই যুক্ত হয়েছে। আমি খুঁজে পেলাম সেই পথটাই। আমি ভাবলাম ওই সেক্টরে থেকেও তো তার এমওয়েটা দরকার হচ্ছে, তাহলে আমার হবে না কেন? আমি তো এইখানে সব জায়গা, আমার যা কিছু অপূর্ণ ড্রিম সব কিছু এই জায়গা থেকে ফুলফিল করতে পারবো। সেই দিন থেকে আমি স্ট্রং ড্রিম নিই এবং এগিয়ে চলি। এবার এগিয়ে চলতে চলতে দেখুন ওঠাপড়া আছে, চ্যালেঞ্জ আছে, ঠিক আছে, চ্যালেঞ্জ থাকবেও লাইফে। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে চ্যালেঞ্জ বা খারাপ দিনে আপনার অ্যাক্টিভিটি কেমন। যেমন ধরুন এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, অস্বস্তিকর পরিস্থিতি, কতজন মানুষ এটা পছন্দ করেন? আমি জানি খুব কম সংখ্যক মানুষ, কিন্তু এটা তো জানেন গ্রীষ্মের পরে বর্ষা আসে, যেখানে জীবনের সঞ্চার হয়, অর্থাৎ নতুন জীবন, অর্থাৎ বাড়তে গেলে তার আগে কিন্তু আমাদের একটা গুমট পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে হবে। কতজন আছেন যাদের এরকম একটা গুমট পরিস্থিতি, চ্যালেঞ্জিং মনোভাব চলছে? আমি বলবো আরও বেশি করে কাজ করুন, পরিশ্রম করুন, সামনে বর্ষা, এগিয়ে যাবেন, বাড়বেন, গ্রো করবেন। আমি আরেকটা কথা বলি, ঠিক আছে, যেটার জন্যে আমাদের প্রত্যেকেরই, আমাদের যে ইয়ং ইউনাইটেড টিম, এবং আমি এটার জন্য আমি আমাদের আপলাইন মেন্টর প্রদীপদা, অনিতা দিকেও থ্যাঙ্কস জানাবো যে ওনারা এমনভাবে একটা করেছে, আমাদের পুরো
ডায়মন্ড টিম, পুরুলিয়া টিম, আমরা কিন্তু কোনো ক্রস লাইন বা হার্ড লাইন এসব দেখি না। আমরা একসাথে ইউনাইটেডলি কাজ করি, একসাথে মিটিংয়ে আসি। আজকে দেখুন আমরা দুটো বাস রিজার্ভ করে সাঁতরাগাছি থেকে এসেছি, কোনোবার 3টা বাস রিজার্ভ করে আসি, একসাথে যাই এবং একে অপরের সাফল্যে সবাই মানে ভাবি যে এটা নিজের সাফল্য। এবং থ্যাঙ্কস গড আমি টিমের এমন কতগুলো মেম্বারকে পেয়েছি যাদের জন্য আমি গর্ববোধ করি। প্রত্যেকটা টিম দারুণ। এবং আমি যেটা ফোকাস করি যে আমরা প্রত্যেকেই কিন্তু এডিএসডি টিমের একটা পার্ট। আমরা প্রত্যেকেই দেখুন পেঁয়াজের খোসার মতো একসাথে জুড়ে এসেছি, একটা স্যাপ পেয়েছি। ভগবান না করুন আমাদের মধ্যে যাতে ইগোটা না আসে। এই ইগো যদি আসে আমরা কিন্তু পেঁয়াজের মতো আবার ছাড়খাড় হয়ে যাব, প্রত্যেকটা পার্টস আলাদা হয়ে যাবে। থ্যাঙ্কস গড ভগবান আমাদেরকে এমন একটা টিম দিয়েছেন যে টিমের মধ্যে কোনো ইগো নেই এবং ম্যাক্সিমাম আমরা সবাই বিজনেসটা কিন্তু হার্ট থেকে বিল্ড করি। হ্যাঁ, তো এই টিমের মধ্যে আমার প্রথম যে টিম, হ্যাঁ, সেই টিম থেকে আমার দুটো 21% ব্রেক করেছে। বিএফআই 18% আছে, সরি বিবিআই 18% আছে, বিবিআই 15% আছে। আমার সেকেন্ড যে টিম সেখান থেকেও বিবিআই 18% ব্রেক করেছে। আমার থার্ড যে টিম সেখান থেকেও 12% বিবিআই 2-3 জন আছে। ফোর্থ টিম 9% বিএফআই আছে। ফিফথ, সিক্স সেগুলোও কিন্তু চেক আর্নিং রেট। আমি তাদের নাম এখানে করতে চাইছি না, তার একটাই কারণ আমি জানি তারা নিজের দ্বারাই নিজের কাজের দ্বারা একদিন এই স্টেজে আসবে এবং সেটাই তাদের ক্ষেত্রে যথার্থ। তো এরপর আমি যে জায়গাতে আসবো, যে দেখুন এইভাবে বিজনেসটা চলছিল, চলতে চলতে মাঝে কোভিড পিরিয়ড আসে এবং থ্যাঙ্কস গড কোভিড পিরিয়ড থেকে আমাদের বিজনেসটা কিন্তু আবার ঘুরে বেশি করে গতি পায়। হ্যাঁ, তো টাইম জানান নিচ্ছে। তো একটা জিনিস আমি ফোকাস করি সব সময় যে এডিএসডি টিমের আমার দায়িত্বে যেটুকু পার্টটা আছে, আমার সবসময় এই জিনিসটা ফলো করি যে এই পার্টটা সব থেকে সেরা প্লেয়ার হতে হবে। আমাকে সব থেকে বেশি পরিশ্রম কে করবে আমার টিমের? আমি এই মনোভাবে বিশ্বাস করি। আমার টিমের সব থেকে বেশি ছুটবে কে? আমি। এই জিনিসটাকে আমি ফলো করি এবং টিমের সব সময় ডেপথে একদম ভিতরে গিয়ে ডেপথে গিয়ে কাজ করি। আমাদের টিম মাসের 1 তারিখে আমরা প্ল্যানার রেডি করি, একসাথে সবাই ইউনাইটেডলি 1 তারিখটা কাজ করি। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে দেখুন বনে সব থেকে শক্তিশালী প্রাণী হচ্ছে হাতি। সব থেকে ক্ষিপ্রগতি হচ্ছে চিতা, আর সব থেকে চালাক হচ্ছে শেয়াল। তারা কেউ কিন্তু বনের রাজা নন। বনের রাজা কে? সিংহ। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস ভাবে দেখুন, আপনাকে এই বিজনেসটায় সাকসেসফুল হতে গেলে যে দারুণ এডুকেটেড হতে হবে তা কিন্তু নয়, সবার সেরা হতে হবে তা কিন্তু নয়। আপনি যদি ভাবেন আপনি রাজা, আপনি যদি ভাবেন আপনি সাকসেস হবেন, আপনি হবেন। এই ভাবনাটাই হলো আসল, এই প্ল্যানিংটাই হলো আসল। আজকে দেখুন সামনে বিশ্বকাপ ক্রিকেট আমাদের পের হয়ে এলো। সেখানে দেখুন প্রথম কয়েকটা ম্যাচের পর আমরা কিন্তু কখনোই ভাবতে পারিনি যে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হবে, কিন্তু এক সময় যে টিমটা সেমিফাইনাল ওঠা নিয়ে এত তাড়াহুড়া ছিল সেই টিমটা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হলো। যার প্ল্যানিং এবং এই হার না মানা মনোভাব, আমাদেরকেও এইভাবে লড়াই করে যেতে হবে। হ্যাঁ, দেখুন ব্যর্থতার আপনি অনেকগুলো কারণ পাবেন, বিজনেসটা না করার অনেকগুলো কারণ পাবেন, কিন্তু সফল হওয়ার একটাই কারণ, একটাই রিজিন, সেটা হচ্ছে পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। ঠিক আজ থেকে 4 মাস পর এই একই মঞ্চ থাকবে, একই হল থাকবে, একই চেয়ার থাকবে, একই স্টেজ থাকবে। শুধু চেঞ্জ হবে কোনটা বলুন তো? আজকে আমরা স্টেজে আছি, 4 মাস পর যদি আপনি আসেন এখানে, 4 মাস পর যদি আপনি আসেন এখানে, 4 মাস পর যদি আপনি আসেন এখানে, আমরা গিয়ে চেয়ারে বসবো, আপনারা স্টেজে আসবেন। কি পারবেন তো? কথা দিচ্ছেন তো? তবেই কিন্তু আজকের এই আমাদের র্যালি স্টোরি সার্থকতা। কতজন খুঁজে পাচ্ছেন নিজেদের এগিয়ে চলার শক্তি? একদম। দেখুন আমি একটা কথা বলে শেষ করব, আমার সাথে বলতে পারেন, বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবনের যুদ্ধ তারাই যেতে যারা বলে ওকে। থ্যাংক ইউ।